আমরা অ্যানেস্থেটিক্স নিয়ে আলোচনা শুরু করব। হ্যাঁ, তো অ্যানেস্থেটিক্স মানে সেই সকল ড্রাগস, যেই ড্রাগসগুলো আমরা অ্যানেস্থেশিয়া এর জন্য ইউজ করি। এখন অ্যানেস্থেশিয়া মানে কি? অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে একটা মানুষ, তাকে আমি অপারেশন করার আগে প্রি অপারেটিভ টাইমে অ্যানেস্থেশিয়া দিব। সেটা হইতে পারে জেনারেল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া, রিজনাল অ্যানেস্থেশিয়া, অথবা আমরা নার্ভ ব্লক করব। এরকম বেশ কিছু টাইপের বিষয় আছে, এবং পার্সনটা যেখানে আমি অ্যানেস্থেশিয়া দিব তার ফলে জেনারেল অ্যানেস্থেশিয়া এর দেওয়ার ফলে যেমন পার্সেন্টের পুরো বডিতে অ্যানালজেসিয়া মানে কোনো ব্যথা থাকবে না, তারপরে মাসেল রিল্যাক্স করে যাবে, অ্যামনেশিয়া হবে। অ্যামনেশিয়া মানে হচ্ছে পার্সেন্টটা ভুলে যাবে, পার্সেন্টের ওই টাইমটা, ওই অপারেশনের টাইমটা মনে থাকবে না, অ্যামনেশিয়া করতে পারি, লস অফ মেমোরি যেটাকে আমরা বলতেছি। এবং পাশাপাশি জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে পার্সেন্টের রিভার্সিবল লস অফ কনসিয়াসনেসও কিন্তু হবে, অর্থাৎ পার্সেন্টটা অজ্ঞান হয়ে থাকবে। এবং জেনারেল অ্যানেস্থেশিয়া মেইনলি অজ্ঞান হয়ে থাকে, রিভার্সিবল লস অফ কনসিয়াসনেস হবে। অপরদিকে আহ, অন্য যে অ্যানেস্থেশিয়া, যেমন ধরো রিজনাল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া, এগুলোতে কিন্তু পার্সেন্টটা পুরো অজ্ঞান হবে না। শুধুমাত্র রিজনাল অ্যানেস্থেশিয়া, যেমন স্পাইনাল অ্যানেস্থেশিয়া একটি রিজনাল অ্যানেস্থেশিয়ার উদাহরণ। আমরা সিজারিয়ান সেকশন করা বা আদার বিভিন্ন লোয়ার লিম্ব বা লোয়ার রিজনের সার্জারি করার ক্ষেত্রে আমরা এই অ্যানেস্থেশিয়া দিয়ে থাকি। সেখানে পার্সেন্টটা দেখা যায় যে শুধুমাত্র ওই নিচেরটুকু অবশ হয়েছে, বাট পার্সেন্টটা কিন্তু জেগে আছে, অজ্ঞান হয় নাই, ঠিক আছে। বাট ধরো সার্কামসেশন, মুসলমানি করা, এখন মুসলমানি করার টাইমে আমরা ছোট বাচ্চাকে জেনারেল অ্যানেস্থেশিয়া করতে পারি যদি বাচ্চাটা খুবই নন কোঅপারেটিভ হয়, রাইট? আর নন কোঅপারেটিভ হয়। সো এরকম আর কি বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সার্কামস্ট্যান্সে আমরা অ্যানেস্থেশিয়া বিভিন্ন টাইপের সিচুয়েশন যে ডিসাইড করি। বাট যখন দেখবো যে একেবারে আনকোঅপারেটিভ, একেবারে লাস্ট রিসোর্ট আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়া, এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। এবং রিজনাল অ্যানেস্থেশিয়ার মধ্যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া তো একটা আছে, যেটা ওই যে আমরা পিঠের পিছনে হচ্ছে গিয়ে আমরা কি করি, একটা পাঞ্চার করে ওখানে কিন্তু অ্যানেস্থেশিয়া দিয়ে দিই, সাবঅ্যারাকানোয়েড স্পেসে আমরা হচ্ছে অ্যানেস্থেশিয়া দিয়ে দিই। তারপরে এপিডুরাল, নার্ভ ব্লক অ্যানেস্থেশিয়াগুলো রিজনালের আন্ডারে। এটা আমরা একটু জানলাম। এখন হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া নিয়ে আমার জানতে হবে। জেনারেল অ্যানেস্থেশিয়াতে লস অফ কনসিয়াসনেসের বিষয়টা আসে, যেটা রিভার্সেবল, পার্সেন্টটা আগে অবস্থায় ব্যাক করা যাবে। রিভার্সেবল এবং কন্ট্রোলেবল, এরকম দুইটা কথা আমরা এখানে ইউজ করি। এবং পাশাপাশি অ্যানালজেসিয়া, অ্যামনেশিয়া, মাসেল রিল্যাক্সেশন এবং রিফ্লেক্সগুলো কিন্তু লস হবে। রিফ্লেক্স যে টেন্ডন রিফ্লেক্স বা আদার যে রিফ্লেক্সগুলো থাকে সেগুলো কিন্তু লস হবে। এখন এখানে আমাদের বেশ কিছু জিনিস তোমার একটু জানতে হবে, যে অ্যানেস্থেশিয়া যখন আমরা বলতেছি তখন অ্যানেস্থেশিয়া মানে পার্শিয়াল বা কমপ্লিট লস অফ সেন্সেশন। একটা সেন্সেশন যেটা থাকে ওইটা লস হবে, সেখানে কনসিয়াসনেস লস হইতে পারে, নাও হইতে পারে, মেইনলি জেনারেল, লোকাল। তারপরে রিজনালটাও আমরা সার্জারি যখন পড়বো আমরা দেখবো যে রিজনালটাকে আলাদা করে ইম্পর্টেন্স দেওয়া হয়। হ্যাঁ, এবার লোকাল আর রিজনাল জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। লোকাল বলতে আমরা বুঝি, যেমন ধরো চোখে আমি একটু প্রসিজার করবো, চোখে আমি একটু অ্যানেস্থেশিয়া দিয়ে দিলাম, একটা ড্রপ দিয়ে দিলাম, সেটা লোকাল অ্যানেস্থেশিয়া। বাট রিজনাল বলতে একটু বেশি জায়গা জুড়ে যদি হয়, বেশি জায়গা জুড়ে লোকালি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই টাইমটাকে একটু রিজনাল বলি আর কি। জেনারেল অ্যানেস্থেশিয়া মানে কি, দেখো এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবা, রিভার্সেবল অ্যান্ড কন্ট্রোলেবল। হ্যাঁ, লস অফ কনসিয়াসনেস, এবং পাশাপাশি পার্সেন্টটা আমি অ্যানালজেসিয়া করতেছি, অ্যামনেশিয়া করতেছি, এবং রিফ্লেক্সগুলো ইনহেবিট করতেছি, মাসেলও রিল্যাক্স করতেছি, স্কেলিটাল মাসেলগুলা। হ্যাঁ, এবং এটাকে আমরা বলি জেনারেল অ্যানেস্থেশিয়া। এই যে ড্রাগসগুলো করে সেটাকে আমরা এটা বলতেছি। এটার কিছু প্রপার্টি আছে, যে এরা প্লেজেন্ট থাকে, নন ইরিটেটিং থাকে, এরা এখানে আমরা ইন্ডাকশন করতে পারি, রিকভারিও করতে পারি। ইন্ডাকশন কী দিয়ে করি, রিকভারি কী দিয়ে করি, যেমন ধর থায়োপেন্টাল সোডিয়াম নামে একটা ড্রাগ আছে, এটা দিয়ে আমরা ইন্ডাকশন করি। তারপরে রিকভারি কী দিয়ে করি সেটা আমরা দেখব। আচ্ছা, এখন আসো যে এটা অ্যানালজেসিয়া, মাসেল রিল্যাক্সেশন, ইমোবিলিটি সব ঠিকঠাকভাবে করতে হবে। সো এই যে এরা নন ইনফ্লামেবল, তারপর হচ্ছে গিয়ে এরা এক্সপ্লোসিভ না। সো এরকম বেশ কিছু কথা জানতে হবে। আর এই প্রপার্টিসগুলা আর কি জানতে হবে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এবং এই অ্যাডভার্স ইফেক্টও কম করতে পারে, এবং এরা চিপ অ্যাভেলেবেল হইতে হবে, ড্রাগ ইন্ট্রাকশন কম হইতে হবে, মার্জিন এবং সেফটি মানে সেফটি মার্জিন ওয়াইড হইতে হবে। আমরা থেরাপিউটিক ইন্ডেক্স যখন পড়ছি তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানছি। এখন আসো যে আমরা যখন এই যে জেনারেল অ্যানেস্থেটিক্স নিয়ে কথা বলতেছি, তো জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে কিছু আছে হচ্ছে তোমার ইনহ্যালেশন রুট আমরা দেই, মানে পার্সেন্টে ইনহ্যাল করবে। এর মধ্যে ভোলাটাইল লিকুইড আছে, ভোলাটাইল লিকুইডের মধ্যে আছে স্যাবোফ্লুরেন, তারপর হচ্ছে আইসোফ্লুরেন, হ্যাঁ, তারপরে ডেসফ্লুরেন। সো এই যে ফ্লুরেনগুলো, হ্যাঁ, এই ফ্লুরেনগুলো কিন্তু ভোলাটাইল লিকুইডস আকারে, ইনহ্যালেশন আকারে আমরা দিতে পারি। গ্যাসের মধ্যে আছে নাইট্রাস অক্সাইড, কি বললাম, নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্যাস আকারে পাওয়া যায়। তারপরে কিছু আছে ইন্ট্রাভেনাসলি আমরা দিই, যেমন ধরো প্রোপোফল, প্রোপোফল নামগুলো মনে রাখবা। তারপরে থায়োপেন্টাল সোডিয়াম, এগুলো ইনজেক্টেবল। তারপরে ইটো ইটোমিডেট একটা আছে, কেটামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেটামিন। তারপরে মিডাজোলামও আমরা ইনজেক্টেবল ফর্মে দিতে পারি।
আচ্ছা, এখন আল্টিমেটলি দেখো এই যে আমরা অ্যানেস্থেটিক্স এর গুলোর কথা বললাম, এই জেনারেল অ্যানেস্থেসিয়া, তো এগুলো মেইনলি কাজ কিভাবে করে, অ্যানেস্থেটিক্স অ্যাকশন কিভাবে শো করতেছে, মনে রাখবা এরা হচ্ছে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার থাকে যেটাকে বলে আমরা গাবা, এই গাবা এ নামে রিসেপ্টর থাকে, সেই গাবা এ রিসেপ্টর অ্যাক্টিভিটিগুলোকে বাড়াই দেয়, ফলে ইনহিবিশন বেড়ে যাচ্ছে। একটা এই যে ধরো একটা নিউরাল সেল, এই যে ধরো একটা নিউরাল সেল, তো এই নিউরাল সেলের মধ্যে কি হবে, বেশি বেশি ক্লোরাইড ঢুকবে, ক্লোরাইড। তো ক্লোরাইড যখন বেশি বেশি ঢুকবে এটা কি হবে, হাইপার পোলারাইজড হবে। নেগেটিভ মানে পোলারিটি, তো এরা কি হবে, হাইপার পোলারাইজড হবে, বেশি বেশি নেগেটিভ হবে। ফলে নিউরোনাল, আর বেশি নেগেটিভ হইলে ডিপোলারাইজেশন হইলে নিউরোনাল ফায়ারিং হয়, নিউরোনাল অ্যাক্টিভিটি বাড়ে, মানে অ্যাক্টিভ থাকে। বাট এখানে তো হাইপার পোলারাইজড হওয়ার কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা নিউরোনাল ফায়ারিং কমে যাবে, পার্সেন্টটা আনকনসিয়াসনেস হয়ে যাবে, ইনহ্যাবিটেড হয়ে যাবে সব কাজবাজগুলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এভাবেই মিললে এরা কাজ করে। শুধুমাত্র ক্যাটামিন যে অ্যানেস্থেটিক্সটা আছে না, ওইটা একটু উল্টাভাবে কাজ করে। ক্যাটামিন যেটা, ক্যাটামিন, এই ক্যাটামিনটা কি করে জানো, এরা NMDA, হ্যাঁ, যেটা হচ্ছে গ্লুটামেট, গ্লুটামেট মানে এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার, ওটার যে রিসেপ্টর NMDA রিসেপ্টর আমরা বলি, ওইটার কে ব্লক করে। ফলে ওইটাকে যখন ব্লক করতেছে, ফলে আলটিমেটলি একটা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া একটা এফেক্ট এখানে পাওয়া যায়। সো আলটিমেটলি কি বললাম, ক্যাটামিন হচ্ছে স্টিমুলেটরি যে রিসেপ্টর, স্টিমুলেটরি যে নিউরোট্রান্সমিটার, সেটা রিসেপ্টরকে ইনহিবিট করে কাজ করতেছে, আলটিমেটলি অ্যানেস্থেটিক এফেক্ট তো দিতেছে। এবং নাইট্রাস অক্সাইড যেটা, সেটা কি করে, ওই NMDA রিসেপ্টরকে ইনহিবিট করে, পাশাপাশি স্ট্রং একটা অ্যানালজেসিয়া। সো মনে রাখবা নাইট্রাস অক্সাইড যে গ্যাস, সেটা প্রচুর অ্যানালজেসিয়া প্রোভাইড করতে উস্তাদ, অ্যানালজেসিয়া মানে ব্যথা থাকবে না। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়ার কয়েকটা স্টেজ আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। স্টেজগুলোর নামগুলো জানা মনে রাখা ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেজ অফ অ্যানালজেসিয়া, অ্যানালজেসিয়া মানে পার্সেন্টটা কনসাস আছে ধরো এখনো, বাট পেইন কমে গেছে এবং মেমোরি আস্তে আস্তে চলে যাচ্ছে। এক্সাইটমেন্ট, তো এটাতে পার্সেন্টটা, এটাকে স্টেজ অফ ডিলিরিয়ামও বলা হয়, এটাতে পার্সেন্টটা ডিলিরিয়ামে চলে যাচ্ছে, মানে এখন আনকনসিয়াস পুরোপুরি হয় নাই, বাট কনফিউজড, অ্যাকুট কনফিউশনাল স্টেটে আছে। এবং পার্সেন্টটার ব্রিদিং ইরেগুলার হয়ে গেছে, বমি হইতে পারে এবং মাসেল অ্যাক্টিভিটি বেড়ে গেছে, এরকম একটা অবস্থা হইতে পারে। এবং সার্জিক্যাল, এবং যদি সেকেন্ড স্টেজটা অনেক বেশি প্রলং হয়, তাহলে পার্সেন্ট অ্যাসপিরেশন, ল্যারিঙ্গোস্পাজম হয়ে লাইঞ্জেরিডিম হয়ে মানুষটা মারা যেতে পারে। সেই জন্য এই স্টেজটা খুব ইম্পর্টেন্ট। সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্টের রেগুলার রেসপিরেশন থাকবে, মাসেল রিল্যাক্সেশন হয়ে যাবে, রিফ্লেক্স লস্ট হয়ে যাবে। আর আলটিমেটলি স্টেজ অফ মেডুলারি ডিপ্রেশন, এটা মানে হলো যে পার্সেন্টটা, এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, রেসপিরেটরি ফেলিওর, কার্ডিওভাস্কুলার কলাপসে পার্সেন্টটা মরে যাইতে পারে, এই জন্য রিকোয়ার ইমিডিয়েট সাপোর্ট, হ্যাঁ। এবং এটা আমরা একটু জানলাম। আচ্ছা, মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন, ম্যাক নামে একটা টার্ম আছে, এটা মানে কি, মানে একটা ইনহেলড অ্যানেস্থেটিক যখন একটা মানুষ নিবে, আমরা ইনহেলেশন রুটে কি অ্যানেস্থেটিক নেওয়া যায় সেটা বলছি না, ঠিক আছে। এটা মানে হচ্ছে একটা, মানে অ্যালভিওলাইতে ধরো ইনহেল অ্যানেস্থেটিক্স নিল এবং সেটা অ্যালভিওলাইতে পৌঁছালো লাঙের, যে কনসেন্ট্রেশনটা থাকলে, ওই অ্যানেস্থেটিক্সটার যে কনসেন্ট্রেশনটা থাকলে 50% পেশেন্টের ক্ষেত্রে, 50% পেশেন্টের ক্ষেত্রে সেটা কি করবে, পার্সেন্টটাকে মুভমেন্টকে প্রিভেন্ট করে দিবে, ঠিক আছে। সেটাকে বলা হয় মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। ওকে, সো এটাই আর কি, এরকম একটা কথা। এবং আমরা বলি যে আইসোফ্লুরেন, যেটা আইসোফ্লুরেন, এটার লো ম্যাক থাকে, লো ম্যাক। তো মনে রাখবা যে লো ম্যাক থাকে এবং এটা বেশি পোটেন্ট, ঠিক আছে। সো যাদের ম্যাক কম থাকে, মানে কম কনসেন্ট্রেশনেই ভালো কাজ করতে পারে, রাইট, কম কনসেন্ট্রেশনেই ভালো কাজ করতে পারে, সেটা হচ্ছে বেশি পোটেন্ট, সেটা বেশি ভালো। যেমন আইসোফ্লুরেন, এটা বেশি ভালো। বাট নাইট্রাস অক্সাইড, যেটা নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইডটা কিন্তু অনেক বেশি হাই কনসেন্ট্রেশন, ম্যাকের বা মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন অনেক বেশি হাই থাকে, এই জন্য এটা লিস্ট পোটেন্ট, সব থেকে কম পোটেন্ট। বাট সিভোফ্লুরেন যেটা, এটা ইন্টারমিডিয়েট, বাট আইসোফ্লুরেনটা সব থেকে ভালো এগুলার মধ্যে, ঠিক আছে। তো সিভোফ্লুরেন এটা কীভাবে কাজ করে, ওই যে গাবার এ রিসিপ্টর, ওটার অ্যাক্টিভিটি বাড়াই দিবে, ফলে এইভাবে এরা কাজ করবে। আচ্ছা, বাট হাইপোটেনশন, রেসপিরেটরি ডিপ্রেশন, এগুলো তো হইতেই পারে। আর আইসোফ্লুরেন যেটা, এটা বললাম না অনেক ভালো প্রোটিন, বাট এটাকে আমরা মেইনটেনেন্স অ্যানেস্থেসিয়া ইউজ করি, কিছু আছে ইন্ডাকশনে, কিছু আছে মেইনটেনেন্সে, কিছু আছে হচ্ছে রিকভারিতে আমরা ইউজ করে থাকি। তো এটা মেইনটেনেন্সে মেইনলি আমরা ইউজ করি। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো নাইট্রাস অক্সাইড, যেটা এটা NMDA রিসেপ্টর ইনহিবিট করে কাজ করে। মেইনলি নাইট্রাস অক্সাইডকে আমরা ডেন্টাল কোনো প্রসিডার অ্যানেস্থেটিক্স হিসেবে বা লেবার পেইনের সময় অ্যানেস্থেটিক্স হিসেবে, মানে অ্যানালজেসিয়ার জন্য বা জেনারেল অ্যানেস্থেসিয়ার সাথে সাথে আমরা হয়তো নাইট্রাস অক্সাইড ইউজ করতে পারি। বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে নাইট্রাস অক্সাইডের একটা সাইড এফেক্ট হচ্ছে ডিফিউশন হাইপোক্সিয়া। এই কথাটা একটু মাথায় রাখবা, কি বললাম, ডিফিউশন হাইপোক্সিয়া। তো ডিফিউশন হাইপোক্সিয়া মানে হচ্ছে যে নাইট্রাস অক্সাইড আমরা যদি অফ করে দেওয়া, তাহলে এটা র্যাপিডলি, হ্যাঁ, অ্যালভিওলাইতে যায়, মানে অ্যালভিওলাইতে ডিফিউজ করতে পারে এবং অক্সিজেনকে ডাইলিউট করে ফেলতে পারে। এজন্য
এরকম যদি হয়ে যায় তাহলে আমার 100% অক্সিজেন দিয়ে ট্রিট করতে হবে পার্সনকে, ঠিক আছে, সেভারাল মিনিট ধরে। এই জন্য আমরা এইটা ডিসকন্টিনিউ করার পরে, নাইট্রাস অক্সাইড অফ করার পরে আমরা পার্সনটাকে খুব দ্রুত 100% অক্সিজেন দিয়ে কিছুক্ষণ কিছু মিনিট কিন্তু দিতে হয়। এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা নাইট্রাস অক্সাইডকে নিউমোথোরাক্স, বায়োল অবস্ট্রাকশন, মিডল ইয়ার সার্জারি বা রেটিনাল গ্যাস সার্জারিতে আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি, ঠিক আছে। এবং দেখা যায় এরা কিন্তু আমাদের ভিটামিন বি12কে ইনঅ্যাক্টিভেশন করে দিতে পারে। এই সাইড ইফেক্টও আমাদের মানে ভিটামিন বি12 এর সাথে ইন্টারফেয়ার করতে পারে নাইট্রাস অক্সাইড। প্রোপোফল এরাও গাবা রিসেপ্টর একে কার্যক্ষমতা বাড়াই দেয়। এরা আমরা প্রোপোফলকে আমরা মেইনলি ইন্ডাকশন ইউজ করতে পারি, মেইনটেনেন্স ইউজ করতে পারি, এবং এরা খুব দ্রুত কাজ অ্যাকশন স্টার্ট করতে পারে, রিকভারিও দ্রুত হয়, এবং এদের একটা অ্যান্টিমিটিক এফেক্ট থাকে। অ্যান্টিমিটিক মানে বুঝো, মানে বমিকে প্রিভেন্ট করতে এরা রোল প্লে করে, কারণ পোস্ট অপারেটিভ ভমিটিং নামে একটা বিষয় আছে, এটা তোমরা জানো। ইভেন অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় বমি হইতে পারে, বাট হাইপোটেনশন, রেসপিরেটরি ডিপ্রেশন বা হাইপার ট্রাইগ্লিসেরিডেমিয়া, প্রোপোফল ইনফিউশন সিনড্রোম, 1% র‍্যাবডোমায়ালিসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এরকম কিছু প্রবলেম হতে পারে। থায়োপেন্টাল সোডিয়াম, যেটা আমরা জানি একটা বারবিচুরেটের আন্ডারে পড়ে, এবং এরাও গাবাই রিসেপ্টর অ্যাক্টিভিটি বাড়াই দেয়। এরা র্যাপিড ইন্ডাকশন করতে রোল প্লে করে, ইন্ডাকশনে মেইনলি আমরা ইউজ করি। এবং রেসপিরেটরি ডিপ্রেশন, হাইপোটেনশন, এইগুলো তো এরা করতে পারে। পাশাপাশি এরা দেখা যায় যে পোরফাইরা করতে পারে এরা, হ্যাঁ, পোরফাইরা নামে একটা কন্ডিশন এরা ক্রিয়েট করতে কিন্তু পারে। ক্যাটামিন, যেটা এটা এনএমডি রিসেপ্টরকে ইনহিবিট করে, এবং এরা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া হিসেবে আমরা এদের নাম জানি। এবং এরা আমরা টমাতে, অ্যাজমাতে, চিলড্রেনদের, হেমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্টদের আমরা ইউজ করতে পারি, এবং ব্রঙ্কোডাইলেটর হিসেবে এরা কিন্তু অ্যাজমাতে রোল প্লে করতে পারে আমাদের প্রোপোফল। এবং এরা ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলা কিন্তু বাড়াইতে পারে। সাইড ইফেক্ট হচ্ছে এরা হ্যালোসিনেশন করতে পারে, এরা মানে মানুষটা জেগে জেগে স্বপ্ন দেখবে এরকম একটা অবস্থা। এবং পাশাপাশি এরা ইন্টারকিনিয়াল ইন্টারকুলার প্রেশারও বাড়াই দেওয়ার ক্যাপাসিটি এদের আছে। এখন আসলে যে মিডাজোলাম, যেটা এরা বেনজোডাইজেপিনস গ্রুপে, এটা আমরা অ্যানেস্থেটিক্স হিসেবে বেশ কিছু টাইমে ইউজ করি। স্পেশালি আমরা এন্ডোস্কোপির টাইমে, সেডেশনের টাইমে করতে পারি, বাট এরা রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া নামে একটা টার্ম আছে। আমরা যখন ভোলাটাইল বললাম না, ভোলাটাইল অ্যানেস্থেটিক্স আছে কিছু যেগুলো উদ্দায়ী, ওই টাইপের অ্যানেস্থেটিক যদি আমরা ইউজ করি, বা সাকসেনাইল কোলাইন অ্যানেস্থেটিক যদি আমরা ইউজ করি, তাহলে এগুলো কি করতে পারে, কিছু ইন্ডিভিজুয়ালে, সবার ক্ষেত্রে না, কিছু ইন্ডিভিজুয়ালে এরা মানে আমাদের স্কেলিটাল মাসেল এক্সেসিভ ক্যালসিয়াম রিলিজ করাইতে পারে, এবং পার্সেন্টার প্রচুর মাসেলগুলো কন্ট্রাকশন হইতে পারে, এবং হাইপার মেটাবলিজম হবে এর ফলে। এবং এর ফলে মানুষের কিছু ফিচার্স পাওয়া যাবে, যেমন মানুষের প্রচুর হাই গ্রেড ফিভার, তারপর হচ্ছে মাসেল রিজিডিটি হয়ে থাকবে, এবং হাইপার ক্যাপনিয়া থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড বডিতে বেড়ে যাবে, টেকিপনিয়া হতে পারে, প্রচুর রেসপিরেটরি রেট হবে, অ্যাসিডোসিস হইতে পারে বডিতে, এবং হাইপার ক্যালিমিয়াও হইতে পারে। হ্যাঁ, হাইপার ক্যালিমিয়া হইতে পারে। তার মানে এরকম বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু হাইপার মেটাবলিজম, হাইপার ক্যালিমিয়া পাইতেছি। তার মানে এরকম, এটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এখানে একটা ড্রাগ আমরা দিই ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, যেটা নাম হচ্ছে ড্যান্ট্রোলিন। এই ড্রাগটার নাম মনে রাখবা, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া একটা ড্রাগ দিই, নাম কি, ড্যান্ট্রোলিন। আচ্ছা, এরা ক্যালসিয়াম রিলিজকে ব্লক করে দেয় আর কি, আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে এরকম কয়েকটা কথা তো আমরা এখানে একটু জানলাম। এখন আসলে আমরা একটু পড়ি, এখানে আমরা একটু পড়ি টার্মগুলো। ব্যালেন্সড অ্যানেস্থেশিয়া, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে অ্যানেস্থেশিয়াটা ডিজারেবল কোয়ান্টিটি অফ আনকনসিয়াসনেস করতে পারে, সার্জিক্যাল অপারেশন, অ্যানালজেসিয়া এবং অ্যাডোকুয়েট মাসেল রিল্যাক্সেশন করতে পারে। এবং এক্ষেত্রে আমরা কম্বিনেশন ইউজ করতেছি ডিফারেন্ট ড্রাগস এবং টেকনিক্সের। সো এই কথাটা ইম্পর্টেন্ট যে কম্বিনেশন অফ ডিফারেন্ট ড্রাগস এবং টেকনিক্স অ্যাডপ্ট করে আমরা যখন এরকম করতে পারতেছি, সেটাকে আমরা ব্যালেন্সড অ্যানেস্থেশিয়া। আর বেজাল অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে আমরা যখন সব কিছু ইনজেক্টেবল যে অ্যানেস্থেটিক্স, হ্যাঁ, প্যারেন্টারাল ড্রাগসের থ্রুতে আমরা যখন দিই, তখন সেটাকে আমরা বলি বেজাল অ্যানেস্থেশিয়া। আচ্ছা, এবং একজন অ্যানেস্থেসিওলজি যখন অ্যানেস্থেশিয়া ড্রাগ ইউজ করে, তখন পেশেন্ট এর কী কী দেখে, বিফোর সার্জারি কিছু জিনিস দেখে, ডিউরিং সার্জারি কিছু জিনিস দেখে, এবং আফটার সার্জারি কিছু জিনিস দেখে। যেমন বিফোর সার্জারি পেশেন্টের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল কন্ডিশন চেক করতে হয়, মানে এবং তার আগে থেকে কোনো ইলনেস আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, কোনো অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা, ডিউরিং সার্জারি আনকনসিয়াসনেস হচ্ছে কিনা পেশেন্ট, তার অ্যানালজিসিও হয়েছে কিনা, মানে সব জিনিসগুলো মাসেল রিল্যাক্সেশন হয়েছে কিনা, তারপরে পালস বেবি তো মনিটরিং করতে হবে, এবং সার্জারির পরে রিকভারি করতে পেশেন্টকে মানে জ্ঞান ফিরছে কিনা, এবং তার পেইন হচ্ছে কিনা, নসে বা ভমিটিং হচ্ছে কিনা, পালস বিপি মনিটরিং তো করতে হবেই। তার মানে হচ্ছে আলটিমেটলি একটা পার্সনকে আমি যখন অ্যানেস্থেটিক্স ড্রাগ দিই, একজন অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমার কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হবে। খালি দেখতেছো যে অপারেশনের সময় একটা অ্যানেস্থেসিওলজিস্ট পাশে দাঁড়াই থাকে, ব্যাপারটা কিন্তু এমন না, সে কিন্তু অনেক কিছু মেক শিওর করে। আচ্ছা, এরপর আসা যাক যে জেনারেল অ্যানেস্থেসিয়াতে আমরা কী কী ড্রাগস ইউজ করি। আমি অলরেডি এটা বলছি যে গ্যাসের মধ্যে নাইট্রাস অক্সাইড, ভোলাটাইল লিকুইডসের মধ্যে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, তারপর ডেসফ্লুরেন, এনফ্লুরেন, এরকম বিভিন্ন ড্রাগস কিন্তু আমরা ইউজ করি। তারপরে মেথক্সিফ্লুরেন, হ্যাঁ, হ্যালোথেন ড্রাগটা আমরা ইউজ করি, বাট এটা কমনলি এখন কিন্তু ইউজ করা হয় না। আচ্ছা, ইন্টারভেনাস জেনারেল যে অ্যানেস্থেসিয়া, এর মধ্যে হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, তারপরে মেথোহেক্সিটাল, এই ড্রাগটাও বেশ কমনলি এখন ইউজ করা হয়। তার মানে থায়োপেন্টাল সোডিয়াম মানে এখন কমনলি ইউজ করা হয় না, বাট এরা খুব আল্ট্রা শর্ট অ্যাক্টিং।
বাট খুব দ্রুত এরা অ্যাক্ট করে, রাইট? মেথোহেক্সিটাল, থায়োপেন্টাল সোডিয়াম, এই দুটো কথা একটু মনে রাখুন। বেনজোডাইজাপিনের মধ্যে মিডাজোলাম মেইনলি ইউজ করা হয়। এটা দিয়ে এখন ইন্ডাকশন দেওয়া যায়, খুব ভালো একটা ড্রাগ। এটাই মেইনলি ইউজ করা হয়, বাকিগুলো ইউজ করা হয় না। তারপরে লোরাজিপাম, রাইজিপামও বলতে পারো, বাট মেইনলি মিডাজোলামটা শুনতে চাবে। অপয়েডের মধ্যে ফ্যান্টানাইল অ্যান্ড ফেন্টানিল, এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। তারপরে ক্যাটামিন, যেটাকে আমরা বলতেছি একটা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক্স। তারপরে প্রোপোফল, ইটোমিডেট, এই ড্রাগগুলো ইউজ করা যাইতে পারে। আচ্ছা, এখন আসো যে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া, তার মানে কি আছে? ইন্ডাকশনের জন্য আমরা থায়োপেন্টাল সোডিয়াম, মেথোহেক্সিটাল, এগুলো আমরা ইউজ করতে পারি। আর মেনটেনেন্সের জন্য আমরা হচ্ছে নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, এবং মেইনলি এখন আমরা ওই যে আইসোফ্লুরেন, স্যাবোফ্লুরেন, ওই ড্রাগগুলো এখন ইউজ করা যায়। অক্সিজেন আমাদের দিতে হয়, স্পেশালি নাইট্রাস অক্সাইড দিলে অক্সিজেন দিতে হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে লেখা আছে কেন যে অ্যানেস্থেসিয়াকে মাসেল রিল্যাক্স, মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে তো মাসেল রিল্যাক্স হয়ে যাবে, ফলে ডায়াফ্রামেও রিল্যাক্স হয়ে যাবে, ফলে পেশেন্ট আর নিঃশ্বাস নিতে পারবে না, তাই অবশ্যই অক্সিজেন দিতে হবে, নাহলে পেশেন্ট মারা যাবে, এরকম একটা অবস্থা আছে। আবার এই নোটটা তো আমার কোর্সে যারা আছে আমি সবাইকে নোটটা প্রোভাইড করি, সো কোর্সে আমার যারা আসো ওরা তোমরা নোটটা পাওয়া যাবা, সমস্যা নেই। রিকভারিতে আমরা নিউস্টেগমিন ড্রাগটা দিই, একটা নাম মনে রাখো, নিউস্টেগমিন, হ্যাঁ? এই ড্রাগটা ইউজ হয়। আচ্ছা, হাউএভার এখন আসো যে আমরা অ্যাডভান্টেজ, ইথারের কি অ্যাডভান্টেজ আছে? আচ্ছা, এখানে এগুলো আমি বলবো না, হ্যাঁ? এটা তোমাদের কি পড়া লাগবে? ইথারের অ্যাডভান্টেজ পড়তে হবে, মানে এরকম ইথার এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যালোথেনের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে? তারপরে আসো যে আহ, আহ, হ্যালোথেনেরটা জানলাম। হ্যালোথেন যেমন হেপাটোটক্সিক, এরা হচ্ছে রেসপিরেশনকে ডিপ্রেস করে, এবং স্পেশাল অ্যাপারেটাস লাগে হ্যালোথেন দিতে হইলে আমাদের। এবং মাসেল রিল্যাক্সেশন ভালো করে অ্যাবডোমিনাল সার্জারির জন্য ভালো করে করা যায় না, অ্যানালজেসিয়া তেমন একটা দেয় না। সো এরকম একটা বিষয় কিন্তু আছে, হ্যাঁ? সো এরকম, এটা আমরা জানলাম, এবং পাশাপাশি এরা ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াও করতে পারে, এটা একটু জানলাম। এরপর আসলে নাইট্রাস অক্সাইড, এটা আলাদা করে সুন্দর করে ভালো করে জানতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো যে এটারও এই অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি জানতে হবে। এই নোট থেকে সুন্দর করে পড়ে নিবা। তার মানে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়তে কি একটু হ্যাকটিক ফিল হয়, মানে আমার পড়তে ভাল লাগে না, এরকম হবে। বাট মনে রাখবা যে এগুলা কিন্তু তুমি একটু অ্যাটেনশন দিলে জাস্ট বুঝবা যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে পড়লেই হবে। থায়োপেন্টাল সোডিয়াম, এটা নিয়ে একটু কথা বলি। এটার ক্ষেত্রেও সেম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়তে হবে, এবং আমরা অ্যাকচুয়ালি এরা নন এক্সপ্লোসিভ, নন ইরিটেন্ট, এবং এরা র্যাপিডলি কাজ শুরু করে, কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া করে না। বাট এরা আবার রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করতে পারে, মায়োকার্ডিয়াম বা ভেসোমোটর সেন্টারকে ডিপ্রেস করতে পারে, অ্যানালজেসিয়া মাসেল রিল্যাক্সেশন অত সুন্দর করে করতে পারে না, এবং এরা পোরফাইডা করতে পারে। ক্যাটামিন যেটা, এটা এই কারণে অ্যানেস্থেশিয়া যেটা হয় সেটাকে আমরা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া বলি। তার মানে তুমি জানলা যে ক্যাটামিনকে ডিসোসিয়েটিভ বলা হয়, এটা যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে? দ্য ড্রাগ দ্যাট প্রডিউস ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক স্টেট ক্যারেক্টারাইজ বাই ক্যাটাটোনিয়া, হ্যাঁ? মানে পার্সনটা মুভ করতে পারে না, পাশাপাশি অ্যামনেশিয়া আছে, এবং অ্যানালজেসিয়া, পাশাপাশি কনসিয়াসনেস লস হইতে পারে, নাও হইতে পারে। তো তার মানে কি ক্যাটাটোনিয়া করতে পারে, হ্যাঁ? মানে মুভ করতে পারবে না পার্সেন্ট, এরকম একটা অবস্থা। এবং এই অবস্থাটা ক্রিয়েট করে এটা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। আচ্ছা, মানে ডিসোসিয়েটিভ মানে কি? মানে পার্সনটা বর্তমান রিয়ালিটি থেকে ধরো আলাদা হয়ে গেছে, এরকম একটা ডিসোসিয়েশন, একটা ফিলিং থাকে। এবং এখানে দেখা যায় অ্যানেস্থেশিয়া 15 মিনিট থাকে, এই অ্যানেস্থেশিয়া দেওয়ার ফলে অ্যানালজেসিয়া 40 মিনিট থাকে, এবং ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স কত বেশি ইম্পেয়ার করে না। এবং এটা চিলড্রেনদের জন্য এই অ্যানেস্থেশিয়াটা বেটার, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা যায়, কারণ এটা ব্রঙ্কো স্পাজমকে প্রিভেন্ট করতে পারে, বা তেমন একটা করে না, ব্রঙ্কো ডাইলেটেশনের রোল প্লে করতে পারে। এবং ক্যাটামিনের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা নিস্টেগমাস, চোখের মুভমেন্ট। আচ্ছা, এটা কিন্তু আলাদা করে ইম্পর্টেন্ট, ক্যাটামিনটা তোমরা আলাদা করে জানা লাগবে, কারণ ক্যাটামিনটা হচ্ছে যেহেতু ডিসোসিয়েটিভ, আলাদা একটা স্পেশাল টাইপ অ্যানেস্থেশিয়া, যেটাতে আলাদা করে তোমার একটু জানতে হবে। ডিলিরিয়াম, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে তো বুঝো যে মানুষটা যে জিনিস এক্সিস্টই করে না সেই জিনিস হয়তো বা সে টেস্ট পায়, সেই জিনিস শোনে, অলৌকিক জিনিস সে শুনতে পায়, বা সেই জিনিসগুলো সে মানে যেমন অডিটরি হ্যালুসিনেশন শুনতে পায়, রাইট? তারপরে টেকটাইল, তার গায়ের উপর দিয়ে কিছু চলতেছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই চলতেছে না, হ্যাঁ? এরকম একটা অবস্থা। পিঁপড়ে হাঁটতেছে কিন্তু অ্যাকচুয়ালি পিঁপড়ে হাঁটতেছে না, হ্যাঁ? এটা বলে টেকটাইল হ্যালুসিনেশন। তারপরে ভিজুয়াল হ্যালুসিনেশন, যা এক্সিস্টই করে না সেগুলো সে দেখতেছে, এবং তার মাসেল রিল্যাক্সেশন পোর, ইন্টারকেনিয়াল ইন্টারকুলার প্রেশার এরা বাড়াইতে পারে। বাট ক্যাটামিন আমরা মেইনলি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এর ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে ব্রঙ্কোস্কোপির ক্ষেত্রে, বার্নেট ড্রেসিং এর ক্ষেত্রে, ফোর্সেপ ডেলিভারি যখন আমরা করি, ফোর্সেপ ডেলিভারি মানে বুঝো একটা বাচ্চার যখন অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি আমরা করি, যে একটা ফোর্সেপস আছে, ওই ফোর্সেপ দিয়ে আমি বাচ্চাকে টেনে আমি বের করার ট্রাই করবো। এবং ব্রিজ এক্সট্রাকশন, ব্রিজ মানে একটা বাচ্চা ধরো এই যে মায়ের পেট, বাচ্চা যখন বেরোবে,
নর্মালি নর্মালি বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে, বুঝছো? তো বাচ্চার মাথা নিচে থাকে আর বাটাক থেকে উপরে, কিন্তু যদি উল্টা হয় যে বাচ্চার মাথাটা উপরে আছে বাটাক নিচে আছে, তাহলে এটাকে বলে ব্রিজ প্রেজেন্টেশন, বুঝতে পারছো? সো ব্রিজ প্রেজেন্টেশন হচ্ছে ডেঞ্জারাস, এটা ডেলিভারি করাটা ডিফিকাল্ট হয়, বাট এই ব্রিজ প্রেজেন্টেশন সিস্টেমে বাচ্চা ডেলিভারি একটা প্রসেসকে বলে ব্রিজ এক্সট্রাকশন। তো ওইটার ক্ষেত্রে তারপরে প্লাসেন্টার ম্যানুয়ালি যদি আমাদের রিমুভাল করতে হয়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার আন্ডারে করতে হয়, আমরা জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে করি। তো মানে প্লাসেন্টা তোমরা জানো যে একটা বাচ্চা ডেলিভারি করার পরে বাচ্চা প্লাসেন্টা যেটা থাকে ওইটাও বের করতে হয়। তো মানে ডেলিভারি হলে এটাকে বলি সেকেন্ড স্টেজ অফ লেবার, বাচ্চা ডেলিভারি হলে এরপরে প্লাসেন্টাটা ডেলিভারি করতে হবে, এটাকে আমরা বলি থার্ড স্টেজ অফ লেবার। তো এই থার্ড স্টেজ অফ লেবারের টাইমে যদি প্লাসেন্টাটা ডেলিভারি করতে ডিফিকাল্টি ফেস করতে হয়, তাহলে কিন্তু আমার কি করতে হবে, আলটিমেটলি অপশন হচ্ছে ম্যানুয়ালি জাস্ট হাত ঢুকে ভিতর থেকে প্লাসেন্টা বের করতে হবে, সেটা জেনারেল অ্যানেস্থেশিয়া আন্ডারে করতে হয়। ডেন্টাল ওয়ার্কে আমরা ইউজ করতে পারি ক্যাটামিন, এবং সার্কামসিশন চিলড্রেনদের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও মানে মুসলমানের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখন আমরা প্রোপোফল নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে এমন অ্যানেস্থেটিক ড্রাগ যেটা টোটাল টিভা বলা হয় এটাকে, হ্যাঁ, মানে টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া। মানে এই প্রোপোফল অ্যানেস্থেটিকটা আমরা দেওয়ার মাধ্যমে কি করতেছি, যে এখানে আমাদের কোনো ইনহেলেশন অ্যানেস্থেটিক্সের দরকার নেই, এটা আমরা পুরো ইন্টারভেনাস দিতে পারি, অর্থাৎ এটা দিয়ে আমরা ইন্ডাকশন করতে পারি। এটা দিলে ইন্ডাকশন র্যাপিড হয় এবং রিকভারি হচ্ছে র্যাপিড হয়, হ্যাঁ, এবং পোস্ট অপারেটিভ ভমিটিং নশিয়া এগুলো কম হয় এবং পেশেন্ট ভালো ফিল করে, এবং এটা দিয়ে ইন্ডাকশনে করা যায়, মেনটেন্যান্সও করা যায়। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দিয়ে ইন্ডাকশনে করা যায়, মেনটেন্যান্সও করা যায়, এটার জন্য আমার কোনো ইনহেলেশন অ্যানেস্থেটিকের দরকার নাই, জাস্ট আমি এই ড্রাগটা দিয়ে করতে পারতেছি। আচ্ছা, বাট এটা রেসপিরেটরি ডিপ্রেশন কিন্তু করতে পারে। আচ্ছা, এরপর আসো যে জেনারেল অ্যানেস্থেসিয়া কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি যথেষ্ট কথা বলছি। এবং এখানে আসো জেনারেল অ্যানেস্থেসিয়ার কি কমপ্লিকেশন হইতে পারে, এটা তোমার আলাদা করে জানতে হবে সুন্দর করে, যে অ্যানেস্থেসিয়ার টাইমে কি কমপ্লিকেশন হইতে পারে, তারপরে হচ্ছে তোমার আফটার অ্যানেস্থেসিয়া কী কী কমপ্লিকেশন হইতে পারে। তো এগুলো এখানে আমি ভালো করে লিখে দিয়েছি, যে ডিপ্রেশন, তারপর হচ্ছে হাইপার কার্বিয়া, স্যালাইভেশন, রেসপিরেটরি সিক্রেশন হয়ে পরবর্তীতে ওইটা প্রবলেম ক্রিয়েট করবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যাসিস্টোল, কন্ট্রাকশন বন্ধ হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার ফল করতেছে, অ্যাসপিরেশন হইতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, কারণ এই জিনিসগুলো নিয়ে যদি আমি রিডিং পড়তে যাই তাহলে টাইম কনজিউম হবে। সো এটা তার মানে এখানে জাস্ট জেনে রাখো যে অ্যানেস্থেসিয়া দেওয়ার টাইমে কি কমপ্লিকেশন হইতে পারে, এবং অ্যানেস্থেসিয়া যখন তুমি দিয়ে ফেলবা তখন কি কমপ্লিকেশন হইতে পারে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে হচ্ছে তুমি অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে পার্সনকে কিছু মেডিকেশন দিবা, ঠিক আছে, যাতে পার্সনটার অ্যানেস্থেসিয়া দেওয়ার ফলে যে জার্নিটা ওটা যাতে সেফ হয়, প্লেজেন্ট হয়, সেফ হয়, ঠিক আছে। যেমন ধরো পার্সনের অ্যাংজাইটি রিলিফের জন্য তুমি কিছু ড্রাগস দিবা, পার্সনটা যাতে স্মৃতিশক্তি না থাকে পেরিয়ে অপারেটিভ টাইম, ওই জন্য তুমি কিছু ড্রাগস দিবা, অ্যানালজেসিয়ার জন্য কিছু ড্রাগস দিবা যাতে ব্যথা কম ফিল করে। অ্যানেস্থেটিক ড্রাগগুলো তো দিলে কাজ করতেছে, তার বাদে তুমি এই ড্রাগগুলো যখন দিবা এগুলো মিলে ঝিলে ভালো কাজ করবে। সিক্রেশন কমানোর জন্য কিছু ড্রাগস দিবা, অ্যান্টিমেটিক ড্রাগ দিবা, অ্যাসিডিটির জন্য ড্রাগ দিবা। তার মানে দেখো আলটিমেটলি আমরা বেনজোডাইজেপিন দিতেছি স্লিপ প্রডিউস করানোর জন্য, অ্যাংজাইটি কমানোর জন্য ডাইজিপাম, নাইট্রাজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম, এগুলা অপারেট দিতে পারি অ্যানালজেসিয়া যাতে না হয়, হ্যাঁ। তারপরে অ্যান্টিকোলিনার্জিক অ্যাট্রোপিন দিতে পারি যাতে সিক্রেশন কমে। তারপরে H2 ব্লকার দিতে পারি, ডেনিটিন, ফেমোটিডিন, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, যাতে গ্যাস্ট্রিক রিগার্জিটেশন না হয়, কারণ নাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। অ্যান্টিমিটিক দিতে পারি, ডমপ্রিডন, মেটোক্লোপ্রোমাইড। আমরা কিন্তু সব অ্যান্টিমিটিক দিই না, এখানে ডমপ্রিডন, মেটোক্লোপ্রোমাইডটাই মেইনলি এখানে ইউজ করা হয়। আচ্ছা, পোস্ট অপারেটিভ ভমিটিং এর জন্য আবার অন্ডান স্যাট্রন একটা ড্রাগ আছে, নাম শুনছো? অন্ডান স্যাট্রন, সেটা ইউজ করা যেতে পারে। প্রোমেথাজাইন, এই ড্রাগটা দেওয়া যেতে পারে, এটা অ্যান্টিহিস্টামিন উইথ এখানে সেডেটিভ অ্যান্টিমিটিক এফেক্টও থাকে, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টও থাকে, এই জন্য প্রোমেথাজাইন ড্রাগটাও এখানে ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন আমরা লোকাল অ্যানেস্থেটিক্স নিয়ে আলোচনা শুরু করবো। তাহলে লোকাল অ্যানেস্থেটিক্স মানে হচ্ছে সেই ড্রাগ যেগুলো রিভার্সেবল লস অফ সেন্সেশন করবে একটা স্পেসিফিক এরিয়াতে, এখানে কনসিয়াসনেসের লস হবে না। মানে হচ্ছে ড্রাগ যেটা রিভার্সিবলি ইম্পালস কন্ডাকশনকে ব্লক করবে, বাট এখানে কিন্তু সেন্সেশন লোকালাইজড এরিয়ার লস হবে, এখানে কনসিয়াসনেস লস হবে না। সো এইভাবে একটু জাস্ট জেনে রাখবা, রিভার্সেবল লস অফ সেন্সেশন ইন লোকালাইজড এরিয়া অফ দ্য বডি উইদাউট এফেক্টিং দ্য ডিগ্রি অফ কনসিয়াসনেস। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক ড্রাগগুলোর কীভাবে কাজ করে আমি যদি একটু সংক্ষেপে বলি, যে দেখো ধরো এই যে একটা সেল, এখন এই সেলের মধ্যে নিউরনাল সেল, তো এটার মধ্যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল থাকে, এটা তো তোমরা জানো। তো এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলোর থ্রুতে কি হয়, ভিতরে সোডিয়াম এসে ডিপোলারাইজ করে, ইম্পালসটাকে ছড়াই দেয়। কিন্তু আমি যদি ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলকে ইনহেবিট করি, ঠিক আছে, ফলে কোনো অ্যাকশন পটেনশিয়াল ছড়াইতে পারবে না, বাধা হয়ে যাবে, ফলে কোনো পেইনও ট্রান্সমিটেড হবে না। ফলে এভাবে এরা মেনলি কাজ করে, যে নিউরনের থ্রুতে কোনো পেইনও ট্রান্সমিটেড হবে না, ফলে এভাবে এরা কাজ করতেছে। আচ্ছা, এভাবে পেইন কমে গেল, তারপরে টেম্পারেচার, টাচ, প্রেশার, মোটর সিস্টেম সবগুলোকে আস্তে আস্তে এফেক্ট করতে পারবে। কিছু আছে এস্টার বেসড অ্যানেস্থেটিক্স, লোকাল অ্যানেস্থেটিক্স, কিছু আছে হচ্ছে অ্যামাইড বেসড এস্টার লিঙ্কড লোকাল অ্যানেস্থেটিক, যেগুলো এগুলোর নামটা একটু জানতে হবে। যে
এখানে মনে রাখতে পারো এস্টারগুলো পিসিটি, প্রোকেইন, কোকেইন, টেট্রাকেইন, হ্যাঁ, পিসিটি, কোকেইন, কোকেইন, টেট্রাকেইন, তারপরে ক্লোরোপেকেইন আছে, কেইন আছে, এগুলো তো আছেই। এবং এইগুলা যেগুলো এগুলো হচ্ছে আমাদের প্লাজমাতে যে সিউডোকোলিনেস্টাস নামে একটা এনজাইম থাকে ওইটা দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। আর অ্যামাইড বেস লোকাল অ্যানেস্থেটিক যেগুলা, এগুলা মনে রাখবা লিডোকেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিডোকেইন কথাটা তোমরা অনেক জায়গায় শুনবে, এটা খুব কমনলি ইউজ করা হয়। তারপরে বুপিভ্যাকিন, রুপিভ্যাকিন, তারপরে হচ্ছে মেপিভ্যাকিন, মেপিভ্যাকিন এখানে নাই, হ্যাঁ, মেপিভ্যাকিন, তারপরে প্রিলোকেইন, ডিপুকেইন, এরকম অনেকগুলো ড্রাগ আছে এবং এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব কমনলি ইউজ করা হয়। এরা লিভারে মেটাবলিজম এবং এরা বেশি ভালো। আচ্ছা, লিডোকেইন হচ্ছে এরা আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে ইউজ করতে পারি, আমরা নার্ভ ব্লকে, লোকালি এপিডুরাল অ্যানেস্থেসিয়াতে আমরা ইউজ করতে পারি, বাট এরা সিএনএস কিছু টক্সিসিটি করতে পারে লিডোকেইন, যেমন ধরো নামনেস, তারপর হচ্ছে টিনিটাস, মেটালিক টেস্ট, ট্রেমোর, কাঁপুনি, সিজার, এগুলো করতে পারে। এটা কার্ডিয়াক ডিপ্রেশনও করা পসিবল, যে হায়ার ডোজে দিলে এরা কার্ডিয়াক ডিপ্রেশন করতে পারে। এবং এটা আমরা জাস্ট একটু জানলাম। লিডোকিন এটা একটা আর কোথায় ইউজ করি মনে করো তো, যে আমরা এখানে বাদে আর কোথায় ইউজ করি, আরেকটা জায়গায় ইউজ করি, সেটা হচ্ছে আমরা অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়াতেও আমরা লিডোকিন ড্রাগটা ইউজ করি। ওকে, ফাইন। বুপিভ্যাকিন, এটাও সেম, বাট এটাতে সাইড ইফেক্ট হচ্ছে কার্ডিওটক্সিসিটি করতে পারে, বাট এরও আমরা ইপিডুরাল স্পাইনাল লিভার অ্যানালজেসিস হিসেবে আমরা ইউজ করতে পারি। পিলোকিন, এটা গ্লোবিনিমিয়া করতে পারে, পিলোকিন ড্রাগটা আলাদা করে, হ্যাঁ, এটা একটু জাস্ট মনে রাখো, এই ড্রাগটা আলাদা করে গ্লোবিনিমিয়া করতে পারে। কোকেইন, এটা নেজাল সার্জারিতে কোকেইন ড্রাগটা ইউজ হয়। কোকেইন কই গেল, কোকেইন ড্রাগটা জাস্ট নেজাল সার্জারিতে ইউজ হয়, এটা একটু মনে রাখতে পারো। দেখো এখানে একটা কথা লেখা আছে, এস্টার চেয়ে অ্যামাইড ভালো, কারণ এস্টার হাইপার সেন্সিটিভিটি বেশি করবে, আবার ডিউরেশন অ্যাকশনও কম এস্টারের, হ্যাঁ। আচ্ছা, এখন আসে এখানে সুন্দর করে লেখা আছে যে সারফেস অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া আমরা যখন লোকাল অ্যানেস্থেসিয়াগুলো বলবো, এর মধ্যে কিছু আছে সারফেসে কাজ করে, কিছু আছে ইনফিল্ট্রেশন, আমরা এক জায়গায় ইনজেক্ট করে দিয়ে দিলাম, সো ওই জায়গায় ইনফিল্ট্রেট হয়ে কাজ করবে। কিছু আছে কন্ডাকশন ব্লক আকারে আমরা ইউজ করি, যে স্পেশালি নার্ভ ব্লকগুলো। কিছু আছে হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা আলাদা করে জানা লাগবে। এখানে আমরা লিডোকিন, বুপিভ্যাকিন এগুলোতে ইউজ করতে পারি। এটা আমরা ইউজুয়ালি নাম্বার 2-3 লেভেলে, পেছনের দিকে, পিঠের দিকে ইউজ করি, বা নাম্বার 3-4-এও ইউজ করা যায়। এটা মেইনলি লোয়ার অ্যাবডোমেনের সার্জারিগুলো বা লিম্বের, মানে লোয়ার লিম্বের সার্জারিগুলোতে ইউজ করা হয়। লোয়ার লিম্বের, পেলভিসের, লোয়ার অ্যাবডোমেনের সার্জারি, যেমন প্রোস্টাটেক্টমি, প্রোস্টেট এর জন্য অপারেশন, তারপরে ফ্র্যাকচার সেটিংয়ে, অবস্টেট্রিক প্রসিজারের ক্ষেত্রে, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার এখানে 6টা কমপ্লিকেশন মুখস্থ থাকতে হবে, জীবনও ভুলবা না। হাইপোটেনশন, হেডেক, কর্ডাইকোইনা সিনড্রোম, সেপটিক ম্যানিনজাইটিস করতে পারে, নৌশিয়া ভমিটিং করতে পারে, রেসপিরেটরি প্যারালাইসিস করতে পারে। এই 6টা জীবনও ভুলবা না, হ্যাঁ। কিসের কমপ্লিকেশনস? এটা হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশনস, হাইপোটেনশন, হেডেক, ফার্স্টে 2টা এইচ দিয়ে আমরা জানলাম। তারপরে এটা কর্ডিকোইনা সিনড্রোম করতে পারে, সেপটিক ম্যানিনজাইটিস করতে পারে, মানে মেনিনজাইটিস করতে পারে, নৌশিয়া ভমিটিং করতে পারে, রেসপিরেটরি প্যারালাইসিস করতে পারে। আচ্ছা, হোয়াট ইজ কর্ডিকোইনা সিনড্রোম, এটা লাস্ট একটু বলবো না। এপিডুরাল অ্যানেস্থেসিয়া মানে ডুরা ম্যাটার, জানো তোমরা ব্রেনের কাভারিং যেটা থাকে মেনিনজাস, ফার্স্টে ডুরা ম্যাটার থাকে, তার থেকে একটু ভিতরে অ্যারাকনয়েড ম্যাটার থাকে, তার থেকে ভিতরে পায়া ম্যাটার থাকে। তো এই ডুরা ম্যাটারের বাহিরে এটা মানে হচ্ছে এপিডুরাল বা এক্সট্রাডুরাল। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়ার ডিফারেন্সগুলো একটু দেখে নিবা, আমার নোটটা তো প্রোভাইড করে দিব, ওইখান থেকে দেখে নিবা। আর অ্যাড্রিনালিন কেন আমরা লোকাল অ্যানেস্থেটিক্সের সাথে দিই, কারণ মনে রাখবা অ্যাড্রিনালিনটা কি করে, আমাদের ভেসো কনস্ট্রিকশনের রোল প্লে করে, ফলে ব্লিডিং কম হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, লঙ্গার ডিউরেশন ধরে এরা কাজ করতে পারবে, এবং এরা অ্যাবজর্পশন আস্তে আস্তে করাবে, এবং সিস্টেমিক টক্সিসিটি কম হবে। সো এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা দেই। আচ্ছা, কিছু কিছু জায়গায় লোকাল অ্যানেস্থেটিক্সের সাথে অ্যাড্রেনালিন কিন্তু ইউজ করি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন পেনিসে আমরা সার্কামসিশন যখন করব, মুসলমানি করব, তখন কখনই আমরা অ্যাড্রেনালিন দিই না। কেন দিই না জানো? আবার ফিঙ্গার, টোস, নোস, এই সকল জায়গা, কারণ ওই জায়গায় ইনডাইরেক্টলি থাকে। সো ব্লাড সার্কুলেশন কমে গেলে ওই জায়গায় একেবারে অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে, ইস্কিমিয়া নেক্রোসিস হয়ে যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে, কারণ ইস্কিমিয়া হয়ে ওই জায়গায় ব্লাড ফ্লো কমে একেবারে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। লোকাল অ্যানেস্থেটিক্স দিলে কি কি কমপ্লিকেশন হইতে পারে সেটা আমরা জানলাম একটু। আচ্ছা, যদি কোনো কারণে লোকাল অ্যানেস্থেসিয়ার কারণে টক্সিসিটি হয়, তার ট্রিটমেন্টে আমরা ইউজুয়ালি এয়ারওয়ে অক্সিজেন দেওয়া, এগুলো তো করবো, সিজার কন্ট্রোল করা, বেনজোডাইজেপাইন দিয়ে এগুলো করতে পারি। এখানে একটা জিনিস দেওয়া হয়, 20% ইন্টারভেনাস লিপিড ইমালশন নামে একটা কথা আছে, লিপিড ইমালশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি যদি লোকাল অ্যানেস্থেটিক্সের কমপ্লিকেশনগুলো হয়। সো লিডোকেনের এরা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ইনহিবিট করে, ডিপোলারাইজেশনকে বাধা দেয়, অ্যাকশন পটেনশিয়াল হয় না, কোনো পেইন সেন্সেশন যাবে না, লোকাল অ্যানেস্থেটিক অ্যাকশন পাওয়া যাবে। সো এইভাবে মেনলি আমরা লোকাল অ্যানেস্থেটিক্সের কাজগুলো দেখলাম। সো দ্যাটস অল অ্যাবাউট লোকাল অ্যানেস্থেটিক্স। আচ্ছা, আমি লাস্টে বলছিলাম একটা জিনিস নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে
কর্ডা ইকুইনা সিনড্রোম। অ্যাকচুয়ালি কর্ডা ইকুইনা সিনড্রোম নিয়ে আমরা অর্থোপেডিক্স যখন করবো সার্জারিতে, তখন ওই জায়গায় আমরা এটা নিয়ে একটু আলোচনা করি ভবিষ্যতে। বাট হাউএভার এখানে বলি এটা একটা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি। হ্যাঁ, এখানে দেখা যায় যে কর্ডা ইকুইনার যে নার্ভ রুটস থাকে, অর্থাৎ L2 থেকে L2 S5, মানে এইগুলা এই নার্ভ রুটসগুলো হচ্ছে কি হয়, এখানে কম্প্রেশন হয় স্পাইনাল কর্ডে, মানে স্পাইনাল কর্ডের ওইখানে এটা কম্প্রেশন হয়। ফলে এটার ফলে পার্মানেন্ট প্যারালাইসিস হইতে পারে, বা ব্লাডার বাউল ডিসফাংশন হইতে পারে, প্রস্রাব পায়খানায় সমস্যা হইতে পারে যদি ট্রিটমেন্ট ঠিক করে না করা হয়। এটা বিভিন্ন কারণে হইতে পারে, যেমন লাম্বার ডিস্ক প্রোলাপস, লাম্বার স্পাইনাল স্ট্রেস হতে পারে, অ্যানেস্থেসিয়ার কারণে হইতে পারে, যেটা বললাম লোকাল অ্যানেস্থেসিয়ার কারণে। ফলে পার্সনের প্রচুর লো ব্যাক পেইন হবে। তারপরে হচ্ছে স্যাডেল অ্যানেস্থেসিয়া নামে একটা টার্ম আছে, যে পার্সনের পেরিনিয়াম, বাটাক, ইনার থাই, ওই জায়গায় পুরো সেন্সেশন লস্ট হয়ে যাবে, মানে স্যাডেল এরিয়া, ইনার থাইয়ের ওই রিজনটা। ব্লাডার ডিসফাংশন হবে, পার্সনের প্রস্রাব জমে আছে, ইউরিনারি রিটেনশন হয়ে আছে, কনস্টিপেশন আছে, সেক্সুয়ালি ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। সো এরকম বিভিন্ন ধরনের প্রবলেমকে একসাথে আমরা বলি কর্ড ইকুইনা সিনড্রোম। ঠিক আছে, সো এই কথাটা জাস্ট একটু মাথায় রাখলেই হয়েছে। মেনলি এমআরএফ লাম্বোসেক্রাল স্পাইন এটা আমরা করে ডায়াগনোসিস করতে পারি, এবং ট্রিটমেন্টে আমরা বেশ কিছু অপশন আছে। যেমন ডিস্ক প্রোলাপস যদি থাকে ডিস্কেক্টমি করতে পারি, অ্যাবসেসিভ অ্যান্টিবায়োটিক ড্রেনেজ করবো, টিউমার হলে সার্জারি বা রেডিওথেরাপি দিব, হেমাটোমা লিভাকাইশন করবো। সো অনেক অপশন আছে। সো অ্যানেস্থেটিক্স এতটুকু, আমি কিন্তু অনেক কিছু বলি নেই, অনেক কিছু তোমাদের পড়তে বলছি। সো জিনিসগুলো পড়ে নিবা, গাইড বুকটি একটু রিভিউ করতে পারো, টেক্সট বুক দেখতে পারো। আর সব থেকে বড় কথা, আমার যে নোটটা আছে এটা রিভিউ করলে যেটা হবে, যে তুমি অ্যাটলিস্ট বেসিক যে জিনিসগুলো তোমার জানা দরকার সেই জিনিসগুলো কখনো ভুলবা না। তো আমি হচ্ছে নোটটা প্রোভাইড করে দেবো আমার কোর্সে যারা আছো। গুড লাক।